লোকেশন সাউন্ড দিয়ে আমরা কাজ করেছি এবং ওই স্পেসটার অর্গানিক অথেন্টিক সাউন্ডটা আসলে সজীব তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুলে এনেছে। রোদের 3টা গানের ভিতরে আমি নিজে সরাসরি জড়িত 2টো গানে। মোস্টলি আমি দেখেছি যে মানুষ তাদের ভালো লাগাটাই শেয়ার করছেন। সাদা সাদা কালা কালা আমাদের হাসিম ভাইয়ের গান এবং আমাদের এই ব্যান্ডের মেঘদলের গান এ হাওয়া, পরবর্তীতে 8টা বাজে দেরি করিস না যেটা সিনেমাতে একটা ছোট করে ছিল সেই ভার্সনটা বেরিয়েছিল। হাওয়া আর রোদ এই দুটো যে ছবি হিসেবে কতটুকু আলাদা সেটা আসলে দর্শক যারা হাওয়া দেখেছেন এবং রোদ দেখবেন যারা, আশা করি তারা নিজেরা আসলে বুঝতে পারবেন। ছবিটাকে সাউন্ড দিয়ে একটা ইমার্সিভ এক্সপেরিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা আমরা করে যাচ্ছি। আচ্ছা, রোদের সাউন্ড ডিজাইনিংয়ের আগে যে পার্টটা বলে নেওয়া উচিত, রোদের অন লোকেশন সাউন্ড রেকর্ডিং করেছে আমাদের টিমেরই সজীব। সো আর রোদের সাউন্ড ডিজাইন করেছে সজীব নিজে, রাজেশ সাহা এবং আমরা 3জন একটা টিম। আমাদের একটা স্টুডিও আছে, ছোট স্টুডিও কাউডেল। তো সেখানেই রোদের সাউন্ডের গোটা ব্যাপারটা আমরা সামলিয়েছি। রোদের সাউন্ড যেহেতু লোকেশন সাউন্ড দিয়ে আমরা কাজ করেছি এবং ওই স্পেসটার অর্গানিক অথেন্টিক সাউন্ডটা আসলে সজীব তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুলে এনেছে এবং সেটা পরে আমরা পোস্টে সেইটার উপরে বেস করে রোদের সাউন্ডটা সাজিয়েছি। তো আমরা যেটা চেষ্টা করেছি সাধু পাগলির যে যাপন এবং তাদের যে মনোজাগতিক যে দ্বন্দ্ব, যে প্রেক্ষিত, রোদের যে ইউনিভার্স বলছি আমরা, যে রোদের যে দৃশ্যপট, আমরা অলরেডি রোদের ট্রেলার এবং গানগুলোতে সেটার এক ধরনের ধারণা দর্শকরা পেয়েছেন। তো সেই জায়গাটাকে মাথায় রেখে ছবিটাকে সাউন্ড দিয়ে একটা ইমার্সিভ এক্সপেরিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা আমরা করে যাচ্ছি। দেখা যাক হলে দর্শক সেই অনুভূতিটার সাথে আমরা যেই ভাবনা নিয়ে সাউন্ডটা করার চেষ্টা করছি সেটার সাথে দেখা যাক দর্শক কতটুকু কানেক্টেড ফিল করেন সিনেমা হলে। রোদের প্রেক্ষিত আমাদের আবহমান বাংলা, কিন্তু রোদের গল্পটা তো আসলে অনেক পুরনো। বলা যায় যে প্রথম নরনারীর গল্পই আসলে রোদের গল্প। অ্যাব্রাহামিক রিলিজিয়নে যেটা আছে আদম হাওয়া অ্যাডাম ইভের যে গল্পটা, সো সেই গল্পের প্রেক্ষিতটা সুমন চুজ করেছে যে আমাদের গ্রাম বাংলার একটা ব্যাকড্রপে আসলে গল্পটা কে পরিবেশন করার। সো তাতে করে রোদ আমার কাছে ব্যক্তিগতভাবে রোদের অরিজিনাল মিউজিক কম্পোজার কিংবা আবহ সঙ্গীত পরিচালক হিসেবে আমি যেই ফিলিংটা আমার রোদের গল্প পড়া, যখন আমি রোদের গল্প জানতাম স্ক্রিপ্ট পড়ার থেকে শুরু করে তারপর যখন ছবি শ্যুট হয়ে আসার পরে সুমনের সাথে যখন বসলাম যে আমরা কি অ্যাচিভ করতে চাই অরিজিনাল স্কোর দিয়ে, সো সেখানে আসলে আমরা একটা জিনিস সচেতনভাবে মাথায় রেখেছি যে রোদের ব্যাকগ্রাউন্ড স্কোরে আসলে খুব যে বেশি আমাদের লোকাল গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলার দিকে আমরা খুব বেশি নজর দিয়েছি ব্যাপারটা সেরকম না। রোদের ইনস্ট্রুমেন্ট আমাদের এক ধরনের, রোদে যেরকম হারমোনিয়াম ইউজ হয়েছে, রোদের আবহ সঙ্গীতের মূল ইনস্ট্রুমেন্ট আসলে যদি বলি সেটা হলো ট্রাম্পেট, যেটা অবশ্যই বিদেশি ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমাদের এখানে আসলে ট্রাম্পেটের এক ধরনের নিজস্ব বাদন ভঙ্গি আছে। সো সেটা আমরা রাখতে চেয়েছি। কিন্তু দিন শেষে যেটা হয়েছে, যেমন হাওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল, আমি একটু প্রসঙ্গক্রমে আনি কারণ সুমন আমরা হাওয়াতেও একসাথেই কাজ করেছিলাম, যে আমাদের ইনস্ট্রুমেন্ট চুজ করার জায়গাটা লোকাল আমাদের ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমাদের সেটা দিয়ে মিউজিক করা বা মিউজিক্যালি গল্প বলার আকাঙ্ক্ষার জায়গাটা আসলে একটু সেটা একেবারে লোকাল টেক্সচারে আমরা করতে চেয়েছি, সেই রকমটি আসলে না। হাওয়াতেও সেই ব্যাপারটা হয়তো বা অনেকে যারা শুনেছেন তারা এটা কানেক্ট করেছেন। রোদেও আমরা আসলে একটা সামগ্রিক জায়গার থেকে মিউজিকটা করেছি, যেখানে এলিমেন্টগুলো বা অ্যাপ্রোচ ওয়াইজ হয়তো আমাদের লোকালিটির গন্ধ আছে, কিন্তু এটার আবেদন আসলে আমি বলবো যে
সামগ্রিক, এটার কোনো বাউন্ডারি আমরা রাখতে চাইনি রোদের মিউজিকে, যে এটা এই অঞ্চলের মিউজিক, এটা করে শোনায়া দিতে হবে। এই ফিলিংটা আমরা আসলে একটু সচেতনভাবে এটা থেকে দূরে থেকে ছবিটা আমাদেরকে যেই এলিমেন্টগুলো ফিট করেছে আমি মিউজিক্যালি সেটার সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, সুমন ভাইয়ের যে ভিজুয়াল স্টাইল সেই অনুযায়ী আপনার আবহ সঙ্গীতের যে বিষয়গুলো করেছেন সেটা কী জিনিসগুলো মাথায় রেখে করেছেন? আচ্ছা, ভিজুয়াল স্টাইল তো ভিজুয়াল হয় কি যে আপনি ভিজুয়াল যে অ্যাপ্রোচ স্টাইল, আপনার ব্যাকড্রপটা কীরকম, এই ব্যাপারগুলো আসলে আপনি যখন আপনার ছবিতে যখন আপনি আপনার ক্যারেক্টারগুলো এবং আপনি আপনার পারিপার্শ্বিক সব কিছু যখন স্টাবলিশ করে দেন গল্পের খানিক দূর যাওয়ার পরে আসলে যখন অডিয়েন্স এটা দেখে ফেলে, তারপরে আসলে ভিজুয়াল বা আলাদা আলাদা যদি আমার কাছে একটা ভালো সিনেমাতে যেটা মনে হয় যে আমি আসলে একটা ব্যাকড্রপ যেটা দুর্দান্ত কোনো ভিজুয়াল আমাকে দিচ্ছে, কিন্তু আমি একটা সিনেমা দেখার সময় সেটা খানিকক্ষণ পরে আসলে সেটা আসলে একটা অংশ হয়ে দাঁড়ায়। মূল মূল সিনেমা আমার কাছে মূলটা হলো আমি আসলে পরিচালক আমাকে কি দিচ্ছেন, তার অভিনেতা অভিনেত্রীর অভিনয় দিয়ে, একটা ভিজুয়াল ব্যাকড্রপ দিয়ে, মিউজিক দিয়ে, সাউন্ড দিয়ে, কালার দিয়ে আমি আসলে গোটা ব্যাপারটা থেকে যেটা আমার একটা ছবি দেখার পরে যেটা আমার থেকে গেল, রেজোনেট করে আমাকে, তো আমার কাছে আসলে সিনেমাটা ওই রকম। সো সুমনের ভিজুয়াল নিয়ে আমরা জানি, কিন্তু সেই ভিজুয়ালকে আসলে কমপ্লিমেন্ট করার জন্য রোদে কোনো আবহ সঙ্গীত করা হয়নি। মানে রোদের আবহ সঙ্গীত খুবই সীমিত, খুবই স্পেসিফিক কিছু জায়গাতে আসলে আমরা আবহ সঙ্গীত করেছি, এবং সেটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন কেন এই জায়গাটাতেই আসলে মিউজিকটুকু শুনছেন উনি সিনেমার অন্যান্য সব কিছুর সাথে। তো রোদের ভিজুয়াল স্টাইলকে মানে অ্যাকনলেজ করা বা অ্যাকম্পানি করার জন্য আসলে রোদের অরিজিনাল স্কোর করা হয়নি। এটা সুমন আমার কারোর আকাঙ্ক্ষাই ছিল না। রোদের গল্প, রোদে যা ঘটছে সেই ভাবনাগুলোর সাথে থাকার জন্যে বা ভাবনাগুলোকে আর একটু জেল করানোর জন্যই রোদের মিউজিকটা আসলে এইভাবে ব্যবহার করা হয়েছে। মানে রোদে কোথাও কোনো ভিজুয়াল বিউটি ফুল শর্টসকে মিউজিক দিয়ে আরও বিউটিফুল বানানো বা আরও দুঃখ বানানো, এই অ্যাপ্রোচ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করেছি। সো খুবই লিমিটেড মিউজিক, মিনিমাল মিউজিক, কিন্তু সেটা যেন একটা জাস্টিফিকেশন দাঁড়ায়, সেই চেষ্টা আমরা রোদে করেছি। আচ্ছা, রোদের 3টা গানের ভিতরে আমি নিজে সরাসরি জড়িত 2টো গানে। প্রথম যে গানটি বেরিয়েছে রোদে আইলাগা জুড়াইতে, যেটা আমার খুব কাছের মানুষ সহজিয়ার ফ্রন্টম্যান রাজু ভাই, ওনার লেখা সুর এবং গাওয়া, সেই গানটির মিউজিক আমি করেছি। আর রোদের তৃতীয় যে গানটি বেরোলো রহেনা, যেটা মেঘদল করেছে, সো আমি নিজে মেঘদলে যেহেতু একজন মেম্বার, সুমন নিজেও মেঘদলের মেম্বার, সো যেহেতু আমার নিজের ব্যান্ডের গান, সো সেখানেও আমি জড়িত ছিলাম। আর মাঝখানে যে গানটি বেরিয়েছে সেটাও আমার ভীষণ পছন্দের গান, কানাই দাস বাউলের কণ্ঠে, অসাধারণ একটা গান, ইমন মিউজিক করেছে। সো এবং রোদের ক্যাম্পেইনে আমি একটা জিনিস যেটা বলবো, ক্যাম্পেইন সং সিলেকশনে আসলে সুমনের যে চেষ্টাটা, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বা যে একসাথে যেহেতু কাজ করছি প্রজেক্টটা সিনেমাটা নিয়ে, তো সুমন আসলে ওর একটা অন্তর্গত রোদ যেই কারণে সুমন বানিয়েছে সেই ভাবনার এক ধরনের মিউজিক্যাল ট্রান্সলেশন যদি বলি তাহলে রোদের গানগুলা, যে গানগুলোতে সুমনের নিজের যে গান বাজনাগুলো সুমনের নিজের ব্যক্তিগতভাবে পছন্দ, রোদের ইউনিভার্সে যেই সুর আসলে ও ফিল করে যে এক্সিস্ট করে, সো সেই রকম কিছু সুর, সেই রকম কিছু বাণী এবং সাথে সেটার যথাযথ মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সো সেই মিলিয়েই যে অনুভূতিটা আসলে জাগে। তো এখন পর্যন্ত রিলিজ হওয়া 3টা গানে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে সেই অনুভূতির ভিতর দিয়ে আমি এবং আমরা সংশ্লিষ্ট যারা আছি তারা গিয়েছি। আর যারা শ্রোতা দর্শক যারা দেখছেন, কম বেশি হ্যাঁ সমালোচনাও আছে, সমালোচনা অবশ্যই মানে একটা পার্ট। মোস্টলি আমি দেখেছি যে মানুষ তাদের ভালো লাগাটাই শেয়ার করছেন, এবং আমিও বিভিন্ন সময় সেই অনুভূতিগুলোর প্রকাশ পেয়েছি ব্যক্তিগতভাবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে রোদ সিনেমা হিসেবে যেরকম রোদের ক্যাম্পেইন সংগুলোও
সেটার সুন্দর এক ধরনের মিউজিক্যাল বহিঃপ্রকাশ আছে গানগুলোতে। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জায়গায় আমি ব্যক্তিগতভাবে আসলে খুব একটা নাই, কিন্তু হ্যাঁ, আপনি যদি যেহেতু হাওয়ার নামটা আবারও আসলো, হাওয়ার যে ওই অর্থে তো দুটো গান সিনেমা রিলিজের আগে রিলিজ হয়েছিল, সাদা সাদা কালা কালা আমাদের হাসিম ভাইয়ের গান এবং আমাদের এই ব্যান্ডের মেঘদলের গান এ হাওয়া। পরবর্তীতে 8টা বাজে দেরি করিস না, যেটা সিনেমাতে একটা ছোট করে ছিল, সেই ভার্সনটা বেরিয়েছিল। সো হাওয়ার গান এখন হয় কি যে সুমন এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা আসলে যে কম্পারিজন সবসময় করি, নিজেদের কাজ হোক বা সমসাময়িক অন্য কাজের সাথে যে কম্পারিজন, সেটা থাকবে, সেটা খারাপ কিছু আমি বলবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি, এটার একটা ওয়ান লাইনের উত্তর দেই, তাহলে যেটা হচ্ছে যে হাওয়া আর রোদ এই দুটো যে ছবি হিসেবে কতটুকু আলাদা, সেটা আসলে দর্শক যারা হাওয়া দেখেছেন এবং রোদ দেখবেন যারা, আশা করি তারা নিজেরা আসলে বুঝতে পারবেন। সো সেই ক্ষেত্রে হাওয়াতে কোনটা কতটুকু কাজ করেছে আর রোদে কোনটা কতটুকু কীভাবে কাজ করছে বা করবে, সেই জাজমেন্টটা আসলে বা সেই জায়গাটা আমার মনে হয় যে ছবিটাই ফাইনালি বলে দিবে যে আসলে রোদ হাওয়ার থেকে কতটুকু আলাদা, কতটুকু একরকমের। আর আমি কোনো স্পয়লার অ্যালার্ট দিতে যাচ্ছি না গান নিয়ে। তো 3টে গান রিলিজ হলো, দেখা যাক রোদ টিম কি ভাবছে কিনা যে আরও কিছু ঝুলির থেকে বের করে সামনে কি আমাদেরকে শোনাবে কিনা, লেটস সি, দেখা যাক। এখানে শুধু আবহ সঙ্গীত তো না, আমি ব্যক্তিগতভাবে আমি আসলে আমার আমার কাজের ক্ষেত্রগুলো আসলে হয়তো একটু বিস্তৃত বলা যায়, যে আমি একাধারে ছবির আবহ সঙ্গীত ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা বলে ওটা করি, ছবির সাউন্ড করি আমি এবং আমার টিম, আবার আমার ব্যান্ড নিয়ে ছবিতে কাজ করা হয়, সিনেমাতে কাজ করা হয়, প্লাস আমি নিজে যেরকম এবার রোদে আইলা গাছ উড়াইতে মিউজিক প্রডিউস করলাম। সো আমি আসলে এতগুলো মাধ্যমে আসলে কাজটা করি। তো ব্যক্তিগতভাবে আমার কাছে আপনি মানে প্রশ্নটা যদি এরকমই হয় যে মানে আমি আসলে আবহ সঙ্গীত এবং আমার টিম তো আসলে সাউন্ড করেছে, তো আমি ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করি আমার কাজের ক্ষেত্রে, সেটা হলো যে পুরো কনটেক্সটে ছবিটাকে দেখার জন্যে, বোঝার জন্যে, বোধের জায়গাটা সেখানে আমি মিউজিক করছি, কিন্তু এই মিউজিকটার সাথে সাউন্ড কিভাবে কাজ করবে, হ্যাঁ, কিংবা হয় কি অনেক ক্ষেত্রে হয় যে আমরা হয়তো একটু লোভী হয়ে উঠে কোথাও হয়তো একটা হয়তো কোনো একটা মিউজিক করে ফেললাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই পার্টটাতে মিউজিকটা অফ করে দিয়ে যদি শুধু সাউন্ডে ওই পার্টটুকু, গল্পটুকু দেখানো যায়, ওইটার ডিফারেন্টভাবে কাজ করে। সো শব্দ এবং সঙ্গীত দুটোই একটা ছবিতে শব্দ এবং সঙ্গীত এই দুটো সেক্টরে কাজ করার যে রেয়ার অভিজ্ঞতাটা মানুষের হয়, আমার এই অভিজ্ঞতাটা হয় এবং আমার সেটা ভালো লাগে। এবং এই ভালো লাগা বা আমি এনজয় করার জায়গাটাই হলো এইটা, যে কোথায় আমি শব্দকে জায়গা দিব আর কোথায় মিউজিকে জায়গা দিব বা কোথায় জেল করব দুটোকে, এইখানে আমার আসলে একটা বড় রোল প্লে করার সুযোগ থাকে, যেটা আসলে শুধু সঙ্গীত করলে আসলে থাকে না, মানে অরিজিনাল স্কোর করলে কিংবা শুধু সাউন্ড করলে হয়তো থাকে না। কিন্তু আমি যেহেতু দুটো ব্যাপারই করি, সো আমি আমার ডিরেক্টরের সাথে এবং আমার টিমের সাথে বসে আমরা এই প্রসেসের ভিতরে যেতে পারি যে আচ্ছা ঠিক আছে, এইখানে মিউজিকটা নাও থাকতে পারে, কিংবা এখানে এই শব্দটা না থাকতে পারে, এই শব্দটার জায়গায় এই মিউজিকটাই হয়তো এই শব্দকে রিপ্লেস করতে পারে। এই সুযোগগুলো আসলে থাকে বিধায় আমি আসলে একটু লোভীর মতো এতগুলো কাজ করি, কারণ সবগুলো কাজই আমার ভীষণ পছন্দের। আরেকটা ব্যাপার হয় যে সব সিনেমায় সব কিছু আকাঙ্ক্ষা থাকলে আসলে করে ওঠা হয় না, কারণ হলো আমরা তো একটা পার্ট। প্রথমত তো সিনেমাটা ওই রকম জায়গায় হয়ে ওঠার গল্প থাকে। তো আমি ব্যক্তিগতভাবে আমার এক্সাইটমেন্ট রোদ নিয়ে হলো যে রোদে আমি সেই সুযোগ, আমার মনে হয় যে রোদ ছবি হিসেবেই সেই সুযোগ দেয়, যে যেখানে হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে একটু এইভাবে ভাবা যেতে পারে, সাউন্ড নিয়ে এভাবে ভাবা যেতে পারে, সাউন্ড ম্যানিপুলেশন নিয়ে এভাবে ভাবা যেতে পারে, এই রকম গান বানানো যেতে পারে, ব্যান্ডের সাথে হোক, পার্সোনালি হোক। সো আমরা চেষ্টা করছি আমাদের মতো করে যতটুকু ভালোভাবে আমাদের পক্ষ থেকে কাজটা শেষ করে দর্শকের সামনে নিয়ে আসা যায়, বাকিটা দর্শক বলবেন দেখে। ফলই তো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নর্মালি যেটা হয় যে আপনি যখন লোকেশন সাউন্ড নিয়ে কাজ করবেন, তার মানে হলো আপনি শুটিংয়ের থেকেই আসলে শুটিংয়ে আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করছেন আর এইরকম ল্যাব দিয়ে আসলে রেকর্ড করে নিচ্ছেন। সো সেই সাউন্ডটাকেই পরে পোস্টে এসে যতটুকু ভালো মতো অডিয়েন্সকে শোনানো যায় এবং সাথে অন্যান্য সব কিছু সহ
লোকেশন সাউন্ডের একটা সুবিধা হয় যে আমি যদি এখন এই যে কথা বলতে বলতে এই যে একটা শব্দ করলাম, এটা এখন রেকর্ড হয়ে গেল। সো এইটাই যখন পোস্টে বসানো হবে তাহলে আমার এই যে মুভমেন্টের আওয়াজটা আসলে আমার আর স্টুডিওতে এক্সট্রা করে করার প্রয়োজন হয় না, মোস্টলি হয় না। সো লোকেশন সাউন্ডে আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে লোকেশন সাউন্ড করা সিনেমাতে আসলে ওই অর্থে ফলি যে অন্য মানে পুরোপুরি ডাবিং করা সিনেমাতে যতটুকু করতে হয় তার 50% বা 40%ও করতে হয় না মোস্টলি। হয়তো আরেকটু বেটার করার জন্য করতে হয়, কিন্তু মোস্টলি ইনফরমেশনগুলো আমাদের মানে লোকেশন সাউন্ডের অ্যাক্টিভিটিসের ভিতরেই পাওয়া যায়। এখন তো স্টুডিওতে ফলি করার ব্যাপার তো সবসময় ফান, যে কাদার ভিতরে মারপিট হচ্ছে কোনো একটা কিছুতে, তো কাদা এনে বসে সেটাই রেকর্ড করা হচ্ছে। একটা ক্যারেক্টার চড় মারতেছে, রিয়েলি একজনের চড় মেরে ওইটা আমরা রেকর্ড করি আসলে, মানে এই চড় থাপ্পড় আমরা সবাই কম বেশি খাই এইসব। সো এটা একটা মজার ব্যাপার, ফান ব্যাপার। কিন্তু রোদের ক্ষেত্রে আবার যেরকম হয়েছে যে রোদে, আমি ছোট করে বলি, এই শট অলরেডি দেখানো হয়েছে যে রোদে একটা ট্রেইলারেও আছে যে একটা মহিষের পাল যাচ্ছে। এখন এই মহিষের পায়ের যে শব্দ, তা আমি স্টুডিওতে বা ওই অন্য রেকর্ড করা অন্য লাইব্রেরি শব্দ বসিয়ে এই ব্যাপারগুলো করতে চাইনি। সো সজীবের সাথে আমার এবং আমাদের সজীব যখন রোদের শুটিংয়ের সময় সজীবের সাথে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা ছিল পুরো টিমেরই সাউন্ড স্ক্রিপ্টিংয়ে, যে এই যে ইউনিক সাউন্ড যেগুলো, যে একদল মহিষ একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, এইটা একদম ওই আওয়াজটাই আমরা আসলে শুনতে চাই এবং শোনাতে চাই। সো এইরকম বেশ কিছু জায়গায় রোদে আছে যেটা আসলে এই অরিজিনাল অথেন্টিক সাউন্ডটাই ওইখান থেকেই রেকর্ড করা। রোদের এমবিয়েন্স দর্শক শ্রোতা যতটুকু শুনবেন দেখবেন সিনেমা হলে, রোদের এমবিয়েন্স আসলে ওইখানকার ওই ভুটান গাছের পাতার আওয়াজই আসলে। আপনি যে পাতার আওয়াজ নড়তে দেখতেছেন, আওয়াজটা অরিজিনাল আওয়াজটা আসলে ওইটারই, মানে যে পাতাটা নড়তে দেখছেন আওয়াজটা আসলে সেই পাতারই আওয়াজ। সো এই যে বিশ্বাসযোগ্যতা, আবার রোদের যে একটা মিথ, একটা ফোকলোর, সেইটার যে অ্যাবসার্ডিটি, সো এই দুটোর যে ব্লেন্ড করা, যে আমি যখন অথেন্টিক সাউন্ড শোনাতে চাই, রিয়েলিস্টিক সাউন্ড শোনাতে চাই, তখনও যেরকম একটা ব্যাপার, আবার যে এই যে ফোকলোর বা যেই ব্যাপারগুলো আছে সেইখানেও সাউন্ড ম্যানিপুলেশনের যে গল্পগুলো, তো সেই দুটোর ব্লেন্ড প্রপারলি যতটুকু আমাদের ক্ষমতায় কুলোয় আমরা আসলে চেষ্টা করেছি। বাকিটা দর্শককেই সবচেয়ে বড় জাজ করেন আসলে দিন শেষে। আমরা এফোর্ট দিয়েছি আমাদের। কাজ করে। প্রশ্নের উত্তর দিতে গেলে স্পয়লার হয়ে যাবে। সো এত ডিটেল করে এই প্রশ্নের উত্তর আমি আসলে দেওয়ার মতো অবস্থায় নাই। এটা হয়তো ছবিটা রিলিজ হওয়ার পরে যদি কখনো এটা নিয়ে আলোচনার সুযোগ হয় যে কেন এরকমটা হলো, কেন ওইরকমটা হলো, তখন আসলে অনেক ইনডেপথে হয়তো এটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু এইটা না আলাদা করে কি শব্দ নিয়ে মাথায় কি মিউজিকটা নিয়ে আমি কিংবা আমরা আসলে এইভাবে চেষ্টা করি না ভাবার জন্য। কি কারণে আমি এটা আসলে একটা প্রমাণিত সত্যই যে যেই ছবিটার আলাদা করে টেকনিক্যাল আসপেক্ট বা ক্রিয়েটিভ জায়গাগুলোকে নিয়ে আলাদা করে কথা হয়, ছবিটা নিয়ে কথা কম হয় যে এই ছবিটার অমুক ভালো, তমুক ভালো, গ্রেড ভালো, এই ভালো, কিন্তু গোটা ছবিটা নিয়ে আসলে ওই জায়গাটায় পৌঁছানো গেল না। আমার কাছে মনে হয় যে এই চেষ্টাগুলো তখন ব্যর্থ হয় আসলে, এইগুলো নিয়ে কথা বলা তখন বাগড়ম্বর হয়ে যায়। সো আমার ফিলিংটা হলো আমাদের সবার, এতগুলো মানুষ এই বছর দেড়েক দুয়েক ধরে যে একটা ছবি নিয়ে থাকা, দর্শক দেখে যেই ফিলিংটা নিয়ে বেরোবে, সেই ফিলিংয়ে আমি বলতে পারি এটা যদি পজিটিভ ফিলিং হয় যে না এই যে যতক্ষণ একজন সিনেমাটা দেখলো এবং দেখে যদি তার রোদ ভালো লাগে, তাহলে সেই ভালো লাগাই আসলে আমি বা আমরা যাই যে যার জায়গা থেকে যা যা করেছি তার সব কিছু নিয়েই আসলে ভালো লাগাটা থাকবে। এটা কোনো কিছু আলাদা হওয়ার সুযোগ আমার ধারণা নাই শেষ পর্যন্ত রোদ যেখানে যেয়ে পৌঁছায়। সো তার ভালো লাগাতে হয়তো অবচেতনে ওই মিউজিক কিংবা সাউন্ড, ওই সিনেমাটোগ্রাফি, গ্রেডিং, এডিটিং, এই সব কিছুই কোনো না কোনোভাবে তো এফেক্ট করবেই আসলে। কিন্তু মূল ব্যাপার হলো দর্শক আসলে কি ফিলিংটা নিয়ে রোদ দেখে বেরোবে। আচ্ছা, আমার আগামী কাজের ভিতরে তো আমার ব্যান্ড মেঘদলের কাজ তো অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে। সো আমাদের যে অ্যালবামটা দীর্ঘ 8 বছর ধরে বেরোচ্ছে একটা করে গান হিসেবে, ইনফ্যাক্ট এই হাওয়াও এই অ্যালবামেরই গান, অ্যালুমিনিয়ামের ডানা আমাদের যে অ্যালবামটা, তারা 3টে গান আছে। তো এই 3টা গানের কাজ অনেক দূর এগিয়েছে। সো এই গানগুলো শেষ হয়ে এই বছরেই আমরা চাই যে এই 3টা গান আসুক। আর সাথে ব্যান্ড নিয়ে আরও কিছু ব্যস্ততা, দেশে এবং দেশের বাইরে কিছু শো নিয়ে কথা হচ্ছে। সো এইগুলো নিয়ে থাকা, ব্যক্তিগতভাবে আরও কিছু সিনেমারতে কাজের ব্যাপারে আমি
চুক্তিবদ্ধ হয়েছি সেগুলো এখনই ডিসক্লোজ না করি, সামনেই যখন এগুলো যখন প্রকাশিত হবে মানে তখন ডেফিনেটলি আপনারা সবাই জানবেন কম বেশি। আর আমি ব্যক্তিগতভাবে আমার নিজের গান বাজনাকে আমি কখনো খুব বেশি গুরুত্ব দেই নাই। তো আমি নিজের সামনে আমি আমার মতো করে একটু 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 করে কিছু গান বানিয়েছি। সো সেই গানগুলোর থেকে হয়তো প্রথম গানটি খুব দ্রুতই আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি শুরু তো ওই একসাথেই সুমন, আমি, শিবু, উজ্জ্বল, আমাদের তো একই সময়ে শুরু, একসাথে ব্যান্ড করা। তো তখন তো বাস্তবতা ছিল টেলিভিশন নাটক ছাড়া আসলে আমাদের করার মতো কোনো ক্যানভাস ছিল না। আমি মানে আমি একটা কথা, আমি না, এটা আমাদের সামগ্রিক একটা আলোচনাতেই হয় যে এই ওই সময়ের যেই সব কাজ আমাদের বন্ধু এবং বড় ভাই যারা করেছেন, একজন নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, আমাদের সেলিম ভাই, সুমন, উজ্জ্বল, ওইটার অনেকগুলো কাজকে আমি আসলে পার্সোনালি সিনেমা হিসেবেই দেখতে পছন্দ করি। কারণ হলো এখন হ্যাপেন টু বি এটা ছোট পরিসরে টেলিভিশনের জন্য বানানো হয়েছিল, কিন্তু আই উইশ যে তখন আমাদের ওই সুযোগটা থাকতো। এখন যেরকম আমরা সিনেমা বানাতে পারছি, এফডিসির বাইরে আমাদের সিনেমা আসলে সিনেমা হয়ে উঠছে। তো সেটা ঘটেনি, আমরা অ্যাডাপ্ট করেছি, অনেকদিন কাজ করেছি নাটকের কাজ, তারপরে সেখান থেকে শিফট হয়ে নাটকে যখন আর হয়ে উঠছিল না সব কিছু মিলে, তখন আস্তে ধীরে সারভাইভাল, আর একটু বেটার লাইফ এফোর্ট করা হোক, বেটার টেকনোলজির ভিতরে থাকা হোক, একটা ঠিকঠাক স্টুডিও বানানো, এই সব কিছুর কারণে বিজ্ঞাপনের দিকে তখন মোড় নেওয়া। বিজ্ঞাপন করেছি অনেক, এখনও করি না যে একেবারে কম, কিন্তু করি। বিজ্ঞাপন অনেক বছর করেছি আমি, সুমন। এই 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 জায়গাটাতে আমারও স্টুডিও ছিল, এই ফ্লোরেই আমরা একসাথে স্টুডিও এবং ফেস কার্ড এবং কাউবেল একসাথেই একটা স্পেস শেয়ার করতাম অনেক দিন ধরেই। তো সেই জার্নি ছিল, অনেক কিছু শিখেছি, কিভাবে প্রেশার নিয়ে কাজ করতে হয়, কিভাবে, হ্যাঁ, বিজ্ঞাপনে ভালো মন্দ দুটো ব্যাপারই আসলে আছে। সেটা আমাকে ব্যক্তিগতভাবে আসলে ঋদ্ধ করেছে বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা। হ্যাঁ, এটা অস্বীকার করার। এর ভিতরেই ওটিটি আসলো। আমি মনে হয় বাংলাদেশে প্রথম দিকের হইচই, অ্যাটলিস্ট প্রথম যে 4-5টা প্রোডাকশন বানিয়েছে দেশে, খুব সম্ভবত সবগুলো আমার করা ছিল। এবং ওই সময় থেকে আমি আসলে অনেক ওটিটির ভবিষ্যৎ নিয়ে আমি আমার বন্ধুদেরকে অনেক জ্বালাইতাম। আমি বিশ্বাস করতাম যে ওটিটি গনা ফ্লারিশ, ওটিটি দ্য থিং, এটা হয়ে উঠতেছে। এবং অমিতাভ ভাই প্রথম ঢাকা মেট্রো বানালেন হইচইয়ের জন্য, যেটার অরিজিনাল স্কোর আমার করা ছিল। তারপর পরপর তানিম নূর, কৃষ্ণেন্দু, আমার বন্ধু, ওদের প্রথম দিকের মোটামুটি সবগুলো কাজই আমার করা ছিল। তারপরে তো বাদবাকি সবাই যারা আসলে মানে সবাই এই এসে জয়েন করলেন, যে মোস্টলি ওটিটিতে সবাই কম বেশি এরপরে কাজ করে ফেলেছেন, ভালো হোক সেটা, যতটুকু পারা যায় না পারা যায়। এবং সেইটাই আসলে ওই ওটিটির কাজ করতে করতেই এদিকে আমাদের সিনেমাতেও এক ধরনের ওই পরিবর্তনটা আসলো। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে, আমি নাটক দিয়ে শুরু করেছিলাম, তারপরে অনেক দিন জীবন বাস্তবতার কারণে হোক বা আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং, নিজের প্রতি নিজের বোঝাপড়ার জায়গার থেকে হোক, এই জায়গাগুলোর কারণে বিজ্ঞাপন করেছি, বিজ্ঞাপন এখনও করি। এর ভিতরে ওটিটিতে ওটিটির কাজ যখন আসলো, আমি ফুল ফ্লেজেটে ওটিটির কাজ করেছি। বিগত হয়তো 2-3 বছর আমাকে ওইভাবে দেখা যায়নি ওটিটির কাজে। আর সিনেমা তো সেটার সাথে সাথে, সিনেমাও যেহেতু আমাদের এখানে ফ্লারিশ করছে, সো সিনেমাতেও আমি আসলে, কিন্তু আমি ওই যে যখন আমি নাটক করেছি তখন আমি আসলে সিনেমাই করতে চেয়েছি। সিনেমাই আমার আসলে আলটিমেট গোল ছিল, যেটা হয়তো এই এতদিন এই আর্ট ফর্মটার সাথে থাকার পরে ফাইনালি হয়তো এখন কাজ করার সুযোগ হচ্ছে। ঈদের সিনেমা তো গত বেশ কয়েক বছর ধরে একটা আমাদের ঈদের প্রধানতম উৎসব, যেটা একসময় হয়তো সেটা টেলিভিশন মিডিয়াম যেটা ছিল, এখন তো আমি দেখি যে মানুষ টিকিট পাচ্ছে না সিনেমা হলে। যে এই যে উৎসবে মেতে ওঠা, যে দল বল নিয়ে যার যে সিনেমা দেখতে পছন্দ, কেউ রেটেড সিনেমা দেখবে, কেউ ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো সিনেমা দেখবে। সো মানুষ এই যে উদযাপনটা করে ঈদের সিনেমা নিয়ে, এটা তো অবশ্যই আমাদেরকে আরও সাহসী করে তুলছে, আশাবাদী করে তুলছে, এবং বাজেট বাড়তেছে, আমাদের সিনেমার কলবর বাড়তেছে, দেশের বাইরে সিনেমা শ্যুট হচ্ছে। তো সব কিছুই আশা যোগায় যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হয়তো বা একটা পর্যায়ে যে কখনো না কখনো আমরা যেয়ে পৌঁছাবো, সেইটার পার্ট হিসেবে ঈদে আমরাও আমাদের সিনেমাটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো
আমি বলবো না যে ওই যে বাংলা সিনেমার পাশে থাকুন, আপনাদের সিনেমা দেখা নৈতিক দেখতে, এইগুলো না। আপনার যদি রোদ দেখে, আপনার কোনো বন্ধু যদি রোদ দেখে এসে আপনাকে বলে যে রোদ দেখতে যা, ছবিটা ভালো হয়েছে, আপনি ছবিটা দেখতে পারেন, এতটুকুই।